7ই ফেব্রুয়ারি 2024। দিনটি ছিল বুধবার। ঘড়িতে সময় দেখাচ্ছিল তখন সকাল 10:47 যখন আমাদের ট্রাভেলার মানালি ছেড়ে ধর্মশালার উদ্দেশ্যে রওনা দিল। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মালিনী আপনাদের সবার আরোগ্য কামনা করে আজকের এই ভিডিওটি আমি শুরু করলাম। কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা মানালির দ্বিতীয় পর্বের ভিডিওটি আশা করি নিশ্চয়ই আপনারা সবাই এতদিনে দেখে নিয়েছেন। আর যদি না দেখে থাকেন তাহলে একবার একটু দেখে নেবেন প্লিজ। আমি কথা দিচ্ছি খুব একটা খারাপ লাগবে না। ভিডিওটি দেখলে মনে একটা ভালো লাগার রেশ থেকে যাবে, যেরকম আমার আর ইন্দ্রজিতের মনে এখনও আছে। এবং সেই ভালো লাগার রেশ মনে নিয়েই আমরা সবাই পরের দিন সকাল সকাল তৈরি হয়ে নিয়ে জলখাবার খেয়ে রওনা দিলাম ধর্মশালার উদ্দেশ্যে। ট্যুর আইটিনারি অনুযায়ী ধর্মশালাতে আমাদের এক রাত থাকার কথা ছিল। হিমাচল প্রদেশের মানালি থেকে NH 154 ধরে এগোলে গুগল ম্যাপ অনুযায়ী ধর্মশালা যেতে সময় লাগে ওই 6.5 ঘন্টার মতো, সেটাও কিন্তু উইদাউট এনি লাঞ্চ অর টি ব্রেক। কিন্তু মানালিতে বরফ পড়ে রাস্তা আটকে আগের দিন যা অবস্থা হয়ে গিয়েছিল তাতে ওখান থেকে বেরোতেই আমাদের ওই 11:15 বেজে যায়। মানালির ওইদিকে কিন্তু সেদিনও ভয়ঙ্কর ট্রাফিক জ্যামটা ছিল। যেই আমরা মানালির সীমানা পেরোলাম রাস্তা পুরো ফাঁকা হয়ে যায়, আর তারপর তা দেখে আমাদের ড্রাইভার দাদাও ট্রাভেলারে গতি বাড়িয়ে দিলেন। ধর্মশালা যাওয়ার পথে অনেক সংস্থার হোর্ডিং চোখে পড়ল, যারা ওই রিভার র্যাফটিং, প্যারাগ্লাইডিং এই সমস্ত করায়। এমনকি হট এয়ার বেলুনও আমরা ধর্মশালা যাওয়ার রাস্তায় দেখতে পেলাম। প্রবল গরিমা বোধ নিয়ে বরফাবৃত হয়ে দাঁড়িয়ে থাকা পাহাড়ের চূড়াগুলি দেখতে দেখতে এবং কিছু ভালো ভালো নতুন পুরনো হিন্দি বাংলা গান শুনতে শুনতে আমরা অনেকটা রাস্তা চলে আসার পর একটি রেস্টুরেন্টে দাঁড়ালাম চা জলখাবার খাওয়ার জন্য। এটা ছিল জলখাবারের দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব তো সকাল 9:30টার মধ্যেই লুচি তরকারি খেয়ে মিটিয়ে নিয়েছিলাম। এই রেস্টুরেন্টটিতে দেখা পেলাম একটি খুব সুন্দর গোলুমলু ডগবন্ধুর, যাকে আমি বেশ ভালো করে মনের সুখে একটু চটকু করেছিলাম। সাধারণত আমি একটু কুকুর ভয় পাই, কিন্তু এই শার্মীয়টিকে দেখে কেন জানি না আমার খুব আদর করতে ইচ্ছে করলো। এরপর পথমধ্যে একটি ছোট্ট ধাবায় বসে দুপুরের খাবার খাওয়ার পরে বিকেল ওই 5:30 নাগাদ আমরা হাজির হলাম হিমাচল প্রদেশের বিখ্যাত বৈদ্যনাথ মন্দিরে। নাগরা স্থাপত্য শৈলীতে বানানো এই শিব মন্দিরটি হিমাচল প্রদেশের কাংড়া জেলার একটি ছোট্ট শহর বৈদ্যনাথে অবস্থিত। গুগল অনুযায়ী 13শ শতাব্দীতে আহুকা এবং মানিউকা নামক দুজন স্থানীয় ব্যবসায়ী এই মন্দিরটির নির্মাণ করেন। শিবরাত্রি, মকর সংক্রান্তি প্রভৃতি সময় এই মন্দিরে অনেক ভক্ত সমাগম ঘটে। এমনি সাধারণত প্রত্যেক দিনই মন্দিরটি খোলা থাকে এবং দর্শনের সময় সকাল 6টা থেকে রাত 8টা অবধি। বৈদ্যনাথ মন্দিরের পেছনের অংশ অসাধারণ রকমের সুন্দর। মন্দির দর্শন করার পর শহরতলির রাস্তা দিয়ে বেশ খানিকটা হেঁটে আমরা পৌঁছালাম আমাদের ট্রাভেলারের কাছে। তারপর ওই রাত 8টা নাগাদ আমাদের গাড়ি এসে থামলো ধর্মশালাতে আমাদের হোটেলের সামনে। চলুন আপনাদেরকে আমাদের রুমগুলো আগে দেখিয়ে দিই। ধর্মশালার এই হোটেল আকৃতির রুমগুলো বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সাথে অ্যাটাচ বাথরুমটিও বেশ ভালোই দেখতে ছিল। দাঁড়ান, আপনাদেরকে আমাদের ট্যুর গ্রুপের অন্য মেম্বারের রুমটাও একটু দেখিয়ে দিই। তো ওই দিন রাতে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ আবার পরের দিনই আমাদের ডালহৌসি রওনা দিতে হতো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে তৈরি হয়ে নিয়ে আমাদের রুম সংলগ্ন বারান্দায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ওই 9টা নাগাদ চলে গেলাম হোটেলের ডাইনিং রুমে সকালের জলখাবার খেতে। আহা, গরম গরম চাউমিন দেখেই জিভে জল চলে এসেছিল। ধীরে ধীরে বাকিরাও খেতে আসছিল। চাউমিন খেয়ে 1 কাপ করে গরম চা খেয়ে নিলাম এবং তারপর ধর্মশালাতে আমাদের অস্থায়ী আস্তানা অর্থাৎ হোটেল আকৃতিকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম ডালহৌসির পথে।
ধর্মশালাতে এমনিতে ঘোরার মতন যেসব জায়গাগুলি আছে সেগুলি হলো যথাক্রমে নাড্ডি ভিউ পয়েন্ট, গ্যুতো মনাস্ট্রি, কাংড়া ভ্যালি, ডাল লেক, ম্যাকলিওডগঞ্জ ইত্যাদি। কিন্তু ডালহৌসি যাওয়ার পথে ট্যুরিস্ট স্পট হিসাবে শুধুমাত্র ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামই পড়ায় আমরা সেখানেই গিয়েছিলাম। আমরা আছি ধর্মশালা সেন্ট্রাল ইউনিভার্সিটির সামনে। সেন্ট্রাল ইউনিভার্সিটির সামনেই আছে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম। আমরা সবাই এখন ক্রিকেট স্টেডিয়াম দেখতে যাচ্ছি। ধর্মশালা সেন্ট্রাল ইউনিভার্সিটির সামনে আমাদের গাড়ি দাঁড়ানো, আর পাশেই আছে ধর্মশালা বিএড কলেজ, গভর্নমেন্ট বিএড কলেজ। আর আমরা যাচ্ছি ক্রিকেট স্টেডিয়ামের দিকে, ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম। এই যে গভর্নমেন্ট কলেজ অফ টিচার এডুকেশন, এখান দিয়ে আমরা যাবো স্টেডিয়ামের দিকে, কাংড়া ডিস্ট্রিক্টের আন্ডারে। আর এদিকে স্টেডিয়ামের রাস্তা। আর যেদিকে আছি সেখান দিয়ে গেট 2 এ যাওয়া যায় ওয়েস্ট স্ট্যান্ডে। ওই যে স্টেডিয়াম। এখন ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামের গেটে দাঁড়িয়ে আছি। এটা ক্রিকেট স্টেডিয়ামের গেট। আর এখানে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া 2023 ম্যাচ হয়েছিল। এখানে দেখে নিন কি কি নিয়ে ভেতরে এন্ট্রি করা যাবে না তার লিস্ট দিয়ে দেওয়া হয়েছিল। সব এখানে দাঁড়িয়ে আমরা ঢুকছি। টিকিট কাউন্টার আছে। $30 করে এন্ট্রি ফি। সব উৎসাহী জনতা। স্টেডিয়ামে এখন কিছু কাজ চলছে, এবার দেখা যাক আমরা কোন দিকে ঢুকতে পারি। ওই দিকে পাহাড়, আরো ভালো ভিউয়ের জন্য দেখা যাক কোথায় যাওয়া যায়। 2023 সালে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ ভারত হওয়াতে এই ধর্মশালা স্টেডিয়ামটিতেও বিশ্বকাপের ম্যাচের আয়োজন করা হয়েছিল। তো সেই প্ল্যাকার্ডের সামনে দাঁড়িয়ে আমরা একটু ফটো সেশন করে নিলাম। ওয়ে টু ভিজিটার স্ট্যান্ড। এদিক দিয়ে এসে এই একটা স্ট্যান্ডে যাচ্ছি। এই ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামটিতে আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023-এর মোট 5টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং সেগুলি ছিল যথাক্রমে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান, ইংল্যান্ড ভার্সেস বাংলাদেশ, সাউথ আফ্রিকা ভার্সেস নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ড এবং গত বছর 22শে অক্টোবর হওয়া ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ। ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে এসেছি। এমনিতেই ইডেন গার্ডেন্সে খেলা দেখতে গেছি, কিন্তু আমার মতে এটা হলো ভারতের সবথেকে সুন্দর স্টেডিয়াম। অবশ্যই কেন সুন্দর তার নমুনা আপনি পেছনেই দেখতে পাচ্ছেন। দারুণ লাগছে সেখানে। দেখো, ম্যাচের রেজাল্ট যাই হোক, কেউ জিতুক বা হারুক, এই স্টেডিয়ামে খেলে মনে শান্তি আছে। সত্যি বলবো, এই স্টেডিয়ামের ভেতরে এসে আমাদের সবার চোখ জুড়িয়ে গিয়েছিল। হতে পারে আর 5টা ক্রিকেট স্টেডিয়ামের তুলনায় এটির সিট ক্যাপাসিটি কম, কিন্তু ভারতবর্ষের সব থেকে সুন্দর ক্রিকেট স্টেডিয়াম যদি কিছু হয় তাহলে হলো এই ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম। জাস্ট সিনিক ভিউটা দেখুন, পিছনে ওরকম শ্বেতশুভ্র পাহাড় আর সামনে এই সবুজ মাঠ। এখানে আমরা প্রায় 20 মিনিট মতন ছিলাম, আর এই 20 মিনিট ধরে আমি কেবলমাত্র ওই পাহাড়ের অগুন্তি ফটো তুলেছি, স্টেডিয়ামের ফটো তুলেছি, রিলস বানিয়েছি। সিরিয়াসলি আই কান্ট গেট ওভার ইট ইয়েট। স্টেডিয়ামে সেই সময় নেট প্র্যাকটিস চলছিল, হয়তো স্টেট বা ডিস্ট্রিক্ট লেভেলের কোনো খেলা ছিল। স্টেডিয়াম দেখা হয়ে যাওয়ার পর ধর্মশালা শহরটির বুক চিরে আমাদের ট্রাভেলার তার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলতে লাগলো। এই সবুজ মাঠ, শুকনো নদী খাত, পাহাড়ের বাঁক, পাইনের জঙ্গল, এইসব যখন আমরা পেরিয়ে চলেছিলাম, তার সাথে সাথেই ওই সাদা বরফের পাহাড়ও কখনো এগিয়ে আসছিল, কখনো বা পিছিয়ে পড়ছিল। এইভাবেই পথ চলতে চলতে ঘড়ির কাঁটা পৌঁছে গেল 1:30টার ঘরে এবং আমাদের গাড়িও এসে থামলো একটি রেস্টুরেন্টের সামনে। খাবার দাবার তো আমাদের সাথেই ছিল, শুধুমাত্র কোথাও বসে খাবো বলে গাড়ি দাঁড় করানো হয়েছিল।
তারপর সঞ্জয়বাবু, পরিমলদা আর মহেন্দ্রদা লেগে পড়লেন পরিবেশনের কাজে। আজকের রান্নাও খুবই সুস্বাদু আর সহজপাচ্য ছিল। মেনুতে ছিল ভাত, ডাল আর আলু পোস্ত। আমাদের সবাইকে খাইয়ে তারপর সঞ্জয়বাবুরা নিজেরাও খেতে বসে গেলেন। খাওয়া দাওয়ার পর্ব মিটলে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে রোদ পোহাতে পোহাতে এই সারমেয় বন্ধুটিকেও আমরা কিছু খেতে দিলাম। লাঞ্চের পর্ব শেষ করে আবার আমরা ছুট লাগালাম ডালহৌসির দিকে। মাঝ রাস্তায় অল্প কিছুক্ষণের জন্য গাড়ি থামালে পাশেই একটি দেবী মন্দির চোখে পড়ায় আমরা কয়েকজন সেখানে প্রণাম করতে যাই। পরে গুগলে দেখলাম মন্দিরটির নাম ছিল পানিওয়ালে মাতা মন্দির। মন্দিরে প্রণাম করার পরে এখানে দাঁড়িয়ে আমরা কয়েকজন মিলে একটু ফটো সেশনও করে নিয়েছিলাম। তো এইভাবে 6.5 ঘন্টার রাস্তা 8.5 ঘন্টায় পার করে আমরা অবশেষে পৌঁছালাম ডালহৌসিতে। তো আজকের পর্ব এইটুকুই ছিল। আমার পরবর্তী ব্লগে ডালহৌসির গল্প নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব আপনাদের কাছে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।